এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন। বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে। এসো, তাড়াতাড়ি এসো। নমস্কার, নিশাচরী কথা নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা নিঝুম রাতের আতঙ্ক। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল, সন্টু ও সুস্মিতা। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ, ওখানে সূর্য ডুবতে চলেছে, শিগগিরই পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না। গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন। ট্রেনটা যখন দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেল, তখন তিনি বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। গজপতি হাসলেন। চা? চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনুষ্য দেখতে পাচ্ছ কি? ভবভূতি দেখলেন, তাই বটে। প্ল্যাটফর্ম খাঁ খাঁ, শুধু এই স্টেশন ঘর, মানে একটা টিনের গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোনো ঘর বাড়িও নেই। গাছপালা ঝোপজঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন হন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন, ওই তো দুজন লোক যাচ্ছে। গজপতি তা দেখে নিয়ে বললেন, হ্যাঁ, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে। পালাচ্ছে মানে? ভবভূতি অবাক। স্টেশনে থাকতে চায় না, গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে। পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, তারপর ফের পালাবে। অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে স্টেশন ঘরটা কিভাবে তৈরি হলো শুনি? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডান পিটে ছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তখন চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুজে নেই, হ্যাঁ? ভবভূতি বাঁকা হাসিটা আরও একটু লম্বা করে দিলেন। গজপতি বললেন,
আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রয়েছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি ভয় যে পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতির ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুক খুক শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে লাগলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখিরা তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় 1 হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই তার সব কথায় বাঘ আসবেই। তার আফসোস বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছেলেবেলায় দেখেছি। বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন, ভূত? তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি, সেই তো বলতে যাচ্ছি। শুনবো না, সব ভুল, ভূত ফুত নেই। গজপতি রেগে গিয়েছিলেন। নেই? আলবাত আছে। চলো, এখনই চলো, আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাবে শুনি? কোনো পোড়ো বাড়িতে নয়তো কোনো শ্মশানে। এই তো, আমি ওসব জায়গা চষে ফেলেছি 100 বার, ভূতের টিকিও দেখিনি। ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হ্যাঁ হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়। শুনবে না, খালি গোঁ ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছ কখনো? শোনোনি তো? ভবভূতি বাঁকা হেসে বলেছিলেন, রামচন্দ্রপুর? না, শুনিনি। তা কি হয়েছে? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে। জানো কি? আর তার প্রজেক্ট অফিসার কে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিনকালও শুনিনি। গজপতি গর্জে উঠেছিলেন। তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। ভবভূতি অবাক হয়ে বলেছিলেন, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূতও সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস S.C. হার মটমটিয়া। ভবভূতি আরও অবাক। এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি।
আর এসএসসি হারমট মটিয়া শুনিনি তো। গজপতির উল্লাস দেখে কে? এই তো কিছু খবর রাখো না, রাখবে কি করে? সারা জীবন তো বনে বাদারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ের পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমটমটিয়া? গজপতির আবার রাগ হয়েছিল, বলেছিলেন, ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে, আর এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কী। কী কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গাঁ গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমাদের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার ওপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছাবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন, মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সরিষার তেল, পাকা কলা, টিকটিকি ডিম ও লেজ, নানা রকম মাছ, শিঙি বাদে, আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে। এসো, তাড়াতাড়ি এসো। ভবভূতি গুম হয়ে গেছেন, মুখে রা বাক্যি নেই। তার উপর গজপতির একরকম চাপা গলায় কথা বলা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনই চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, এই চুপ চুপ, খাবারের নাম করো না, এখনই পিছু নেবে। সেবারে আমি কি বিপদেই না পড়েছিলুম। পিছু নিয়েছিল নাকি? হ্যাঁ, ওই অফিস অব্দি পিছনে খালি বলে, কি এনেছিস, দিয়ে যা দিয়ে যা। বাবারে, বলো কি? আচ্ছা, ওরা নাকি সরে কেন কথা বলে বলো তো? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখনি, নাক আছে। ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁদিকে একটা গাছের
প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালেই উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, বলো। রাম 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 রাম। ভবভূতিও আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো। এরা গাছে থাকে। এদের বড্ড বদ অভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে, আর মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরছে। এবার সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতেই দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিসফিস করে উঠলেন, গজু, ওটা কি? গজপতিও দাঁড়িয়ে গেছেন, তেমনই ফিসফিসিয়ে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতি। সেই মূর্তি করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে লাগলেন, টম 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 টম। তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তখনই শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন, রম 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 রম। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, অভূত ভূতরে, তোর ঘটৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে ভূত। ও বাবা ভূত। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল। কোন ব্যাটারে? নাম ধরে ডাকছিস? স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, আরে মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য আমার আপনি এসেছেন। ইনি কে? আমার বন্ধু ভবভূতি পতিটুণ্ডু। তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি একসময় নাম করা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, আচ্ছা আচ্ছা, আসুন আসুন, কি সৌভাগ্য। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেঁটে মোটাসোটা হাঁড়িমুখো লোক খাতায় কী সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ তো, কেমন যেন ভুতুরে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, 1 মিনিট, মোমবাতিটা জেলে নি। ভবভূতি বললেন, কেন, লোডশেডিং বুঝি? না না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই পরে বলবক্ষণ। বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো হয় না, লণ্ঠন হ্যাজাক অবধি বড়জোর হয়। ওই ইলেকট্রিসিটি জ্বালাই তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন একেবারে। সায় দিয়ে মাথাটা নাড়ালেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরি ভূতের চেহারা জানলায় উকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো।
মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? আর তার চেয়েও বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কি না তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ হয়নি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়েই শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ অমায়িক মানুষ, রোগা শিরিঙে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাঁটার মতো খাড়া, গোঁপটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও সুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছ তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাকা সাহেব। ডক্টর ভূতনাথ বললেন, তা আপনি তো শিকারী মিস্টার প্রতীকতুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। আমিও কপাল ঠুকে দরখাস্ত করে দিলুম। ইন্টারভিউয়ে ডাক পড়ল, পাশও করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। আগ্রহে ভবভূতি বললেন, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছো সেই কথাটা বলো তো আগে বাবা শুনি। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠিও এসেছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিল। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। গজপতি বললেন, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না, তুই ওকে ভালো করে বোঝা। তাহলে শুনুন, ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূত জন্ম নেয়। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানো। ভবভূতি আরও কৌতূহলী হয়ে বললেন, সব রকম ভূতই এখানে রয়েছে নাকি? তবে সবসময় দেখা পাওয়া মুশকিল। এই আপনি তো সুন্দরবন অভয়ারণ্যতে গেছেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? ভবভূতি সায় দিয়ে বললেন, আমি শিকারী, ও কি নতুন কথা আমার কাছে? তবে শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ তো কজনই বা পড়ে বলুন, তাই ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন বীরভূমের একটা দিঘির এক কোণে শাকচুন্নির খোঁজ পেলুম, তখনই বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হাসলেন, খুবই সহজ, খুবই সহজ। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূত কি খায়, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রে গিয়ে বসে রইলুম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তখনই ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলে, এই একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলুম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসলো, আর আমি বলি, আর একটু গিয়ে দেবো, চলে। ব্যাস এই করে এখানে নিয়ে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খায়, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই বোঝা যায়। শাকচুন্নিরা শুঁকে ফেলে দেয়, তাই ওই রকম, বুঝলে তো? ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এই দুধ, রসগোল্লা, পাকা কলা, এইসব সুখাদ্য কোন ভূতে খায়? ভূত নয়, ভূতনি বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানলার বাইরে থেকে খ্যান খ্যানে গলায় কে বলে উঠল, কি বলে? শুধু মেয়েরাই ওসব খায়? ভবভূতি আঁতকে উঠলেন।
নির্ঘাত ভূতিনিই বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনে আবার শাড়ি, কত রকম গয়নাও পরা। জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেঁচোর মা, এখনই চলে যাও এখান থেকে। আমরা কথা বলছি, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনি জিভ বের করে, কেন কে জানে, ভবভূতির দিকেই ভেঙচি কেটে সরে গেল। গজপতি খিক করে হেসে বললেন, পেঁচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গেছি নিজেই। পেঁচোর মা মানে? ওর ছেলে পেঁচো, সেও তো ভূত, তার মানে প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, বলছি এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়োনি তো? ডক্টর ভূতনাথ বললেন, না না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো অত সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে আছে একটা বছর 9-10 বয়সের ছেলে। কিন্তু সত্যিই কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? ডক্টর ভূতনাথ ধমকে দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? চকলেট খুঁজছি ভূত মামা। ছি ছি ছি, এই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই তো পারতিস। পেঁচো করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু, দাদু দাদু, একটা চকলেট দাও না দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত! ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গোঁ গোঁ করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি করে হেসে উঠল। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালের রোদ ঢুকেছে। তার নাতি রুনু সামনে খেলছে। ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন, রুনু না পেঁচো। হঠাৎ রুনু বলল, দাদু দাদু, একটা চকলেট দাও না দাদু, দাদু। ভবভূতি চমকে উঠলেন, এও যে চকলেট চায়। কিন্তু না, মনের ভুল। স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে। শুনছিলেন নিঝুম রাতের আতঙ্ক, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ। গল্প পাঠে ভবভূতি, গজপতি ও পেঁচোর ভূমিকায় নীল, ডক্টর ভূতনাথ সন্টু, পেঁচোর মায়ের চরিত্রে সুস্মিতা। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।